গুপ্ত ভিসি, গুপ্ত জাসি, গুপ্ত এনসিপি এবং গুপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আজকে আলোচনা হবে। আচ্ছা, বিশ্ব রেকর্ড যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, ইনি এখানে ভিসি হল জামাতের সুপারিশে, এবং এখন দেখতেছি আমরা কোন জামায়াতের লোক, কিন্তু সেই লোকটা গত 15 বছর শেখ হাসিনার আমলে উনি বঙ্গবন্ধুর বেহেশত চাইয়া, বঙ্গবন্ধুর পরিবারের যারা মারা গেছে 75-এর 15ই আগস্টে যারা শহীদ হয়েছে বা মারা গেছেন, তাদের জন্য উনি যে 15 বছর কাঁদছে, মোনাজাত করছে এবং বঙ্গবন্ধুর জন্য শোক দিবসে আলোচনা সভার আয়োজন করছে, এবং অসংখ্য ছবি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির, মানে আওয়ামী লীগের অনুষ্ঠানের, আওয়ামী লীগের প্রোগ্রামের, এবং তিনি নিজে উদ্যোক্তা হয়েও অনেক প্রোগ্রাম করেছে, এগুলা কিন্তু এখানে আমরা এখন ভাইরাল হয়ে গেছে। এটি ভাইরাল হওয়ার পরে এখন জানা গেল যে উনি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য 15 বছর দোয়া করেছেন, কান্দাকাটি করেছেন, কিন্তু এখন দেখা যেতেছে উনি জামায়াতের লোক। শেখ হাসিনা ওগুলো ছিল মেক বা ফেক। শেখ হাসিনার পতনের পরে উনি ভিসি হয়ে এখন বলছে আমি জামাতের লোক। তাহলে ওনার একটা ভিডিও খালি দেখাবো, অসংখ্য ছবি আছে, অসংখ্য ডকুমেন্টস আছে এদের, মানে এত দেখাইতে পারবো না, তো একটা একটু দেখাই, কারণ এটা ভাইরাল হয়ে গেছে, সবাই দেখছেন, তারপরে অল্প একটু দেখাই আমি। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভিসিটা দেখেন। স্মরণে প্রথমেই আমরা বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং অপরাপর যারা সেদিন এই মর্মন্তুদ ঘটনার শিকার হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নিরাপত্তা পালনের জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, এবং আমরা যার যার ধর্ম, মত এবং বিশ্বাস নিয়ে এই সময়ে নীরবতা পালন করব এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করব আমাদের যার যার বিশ্বাস থেকে। আমরা এই 1 মিনিটের নীরবতা পালনের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। ইনি হলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এখন শুনতেছি উনি জামায়াতের লোক। উনি 15 বছর বঙ্গবন্ধুর জন্য দোয়া করছে, দেখলেন? আচ্ছা, এখন এই লোকগুলো যে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করছে 15 বছর আল্লাহর কাছে বেহেশত নসিবের জন্য, তাহলে এখন আবার এরা তাদেরকে জাহান্নামী বলতেছে, জাহান্নাম চাইতেছে। তাহলে এখন আল্লাহ কি বলবো? এখন আবার এরাই আল্লাহর কাছে জাহান্নাম চাইতেছে এদের জন্য। এখন আল্লাহ যদি বলে তুমি 15 বছর চাইছো বেহেশত তাদের জন্য, আমি তো তোমার দোয়ার মতো বেহেশত মঞ্জুর করে দিছি, তাহলে এখন তুমি আবার দোজখ চাইতেছ, তাহলে আবার কি করব এখন আমি? এই প্রশ্নটা যদি করে এদের, এরা কি জবাব দিবে? আসেন এবার আমরা সেই আজকে আলোচনাটাই করব গুপ্ত নিয়ে, গুপ্ত রাজনীতি নিয়ে আজকে আলোচনাটা করব। আচ্ছা, এই গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এবার আসেন শিবির, জাসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে একজন শিবির ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিবিরও ছিল না। তাহলে এখন এত শিবির আসলো কোথা থেকে? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ এই যত শিবির দেখছেন, এরা সব ছিল ছাত্রলীগে। এখন অনেকে বেফাস ভাবে বলছে ছাত্রলীগের লুঙ্গির নিচে, এই নিচে, ওই নিচে, আমি এটা বলতে চাই না, কিন্তু এরা সবাই ছিল হলো
ছাত্রলীগের লুঙ্গির নিচে। যত মিছিল মিটিং হয়েছে, এই হেলমেট বাহিনীর কথা শুনছেন না? নিজের পরিচয় কিছুটা গোপন যাতে থাকে সেই কারণে তারা হেলমেটও ব্যবহার করত। এখন শুনতেছি সবাই বলতেছে যে ছাত্রলীগ যত অপকর্ম করছে, বিরোধী দলদের নির্যাতন করছে, যেমন ছাত্র দলদের পিটাইছে, বামপন্থীদের পিটাইছে, ওই যে বামপন্থী যত ছাত্র সংগঠন আছে এরা তো গুপ্ত হয় নাই, ছাত্রলীগের ভিতরে ঢুকে নাই, এরা মাইর খাইছে, ছাত্র দল জীবন দিছে, মাইর খাইছে, কিন্তু তারা গুপ্ত হয় নাই, নীতি বিসর্জন দিয়ে গুপ্ত হয় নাই। তাহলে এদেরকে তো মারছে, এখন দেখা যায় বেশিরভাগ মারতেই তো মারছে শিবিরে, কারণ ছাত্রলীগের সব মিছিলের সামনে হেলমেট পরে থাকতো শিবির। তাহলে ছাত্রলীগ যত নির্যাতন করছে, লুটপাট করছে, চাঁদাবাজি করছে, এর দায় শিবির নিবে না কেন? শিবির তো প্রকাশ্যই গুপ্ত বলতে কি পরিচয়টা গুপ্ত করছে যে আমরা শিবির না, আমরা প্রকৃতপক্ষে লীগ, ছাত্রলীগ, এইটুকু গোপন করছে। কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ড তো তারা প্রকাশ্যই চালাইছে। তাহলে ছাত্রলীগের যত অপকর্ম আছে এর দায় শিবির এড়াবে কিভাবে? আসেন এবার সার্জিস আলম, এই যে এখন এনসিপি, বঙ্গবন্ধুর এত গুণগান করে বক্তব্য, আমার বাপ যদি বঙ্গবন্ধু হইত আমি এরকম ভাবে প্রশংসা আমি নিজেও করতে পারতাম না, আর কেউ করলে আমি তাকে করতে দিতাম না। এটা মাইনে নেওয়ার মতন না যে বঙ্গবন্ধুকে এই সার্জিস আলম মহাকাশে উঠিয়ে দিছে। শুনে দেখেন, এখন তো ভাইরাল, জাতির পিতা, পিতার পিতা, আব্বা আব্বা আব্বা। সার্জিস আলমের যে বক্তব্য, তার 5 মিনিটের বক্তব্যে আমি গুনছি 27 বার জাতির পিতা বলছে, 27 বার। এখন তারা এটা তো বলছেই, শেখ হাসিনাকেও অনেকে মা ডাকছে, বলছে মায়ের মতন লাগে, অনেকে বলছে জাতির পিতার কন্যা। ভূয়সী প্রশংসা 15 বছর ধরে। হাসনাত আব্দুল্লাহ দেখলাম জয় বাংলা স্লোগান অনেক মধুর এবং বিপ্লবী। এই যে ছেলেপিলেগুলা বিগত দিনে তারা যেভাবে বঙ্গবন্ধুর নাম নিচ্ছে, আর ছাত্রলীগের এই সার্জিসরা, হাসনাত তো ছাত্রলীগের মিছিলে থাকছে না, ছাত্রলীগের কর্মকাণ্ডে থাকছে। এখন তারা অতি বিপ্লবী হয়ে গেছে কিভাবে তাও বলি। শুধু এরা না, এই যে টোটাল এই যে এখন গুপ্ত যে আলোচনা করতেছি, নিজের পরিচয় গোপন করে ছাত্রলীগে ঢুকিয়া, কিন্তু ঢুকছি ভালো কথা। আরেকটা বলে নি, ভুলে যাবো আবার, চরমনাইয়ের পীর বঙ্গবন্ধুকে আউলিয়া বানাইল। বঙ্গবন্ধুর বাবার নাম কি ছিল, দাদার নাম কি ছিল, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, এই করতে করতে ইরান দেশে নিয়ে চলে গেল। এটা মুখস্থ করতে তো ওই ব্যাটার অনেক টাইম লাগছে, উনি তো মূর্খ মানুষ, এটি পীর তো মূর্খ, এটি মুখস্থ করতে ওনার কয়দিন লাগছে আল্লাহ জানে। বঙ্গবন্ধুর 14 পুরুষের নাম, যিনি ইরান দেশে ছিল, সেখান থেকে বাংলাদেশে আসছে ধর্ম প্রচারে বঙ্গবন্ধুর বাবা বা দাদা, এই নামটি যে উনি মুখস্থ করছে, করে শেখ হাসিনাকে খুশি করছে, এই চরমনাই পীর বঙ্গবন্ধু জাতির পিতা। আর জামায়াতের যত অজিব বক্তা ছিল বঙ্গবন্ধুর মহামানব বলছে, ঠিক আছে। হেফাজতে ইসলাম তারা কওমি জননী উপাধি দিচ্ছে ডেকে নিয়ে। তাহলে এরা কেন করছে এটা? এরা কেন করছে? হেফাজতে ইসলামকে জমি দেওয়া হয়েছে, টাকার বস্তা দেওয়া হয়েছে, মাদ্রাসার জন্য রেলওয়ের জমিগুলো দান করে দিছে। চরমনাইয়ের পীর
ওই যে বললাম মূর্খ মানুষ, সে কেন বঙ্গবন্ধুর 14 গোষ্ঠীর নাম মুখস্থ করতে যাবেন এবং তাকে ইরান দেশের পীর বানাইয়া এইখানে বাংলাদেশে নিয়ে আসবে কেন ধর্ম প্রচার করতে মহামানব হিসাবে? সেখানেও কাহিনী আছে, সেখানেও লেনদেন হয়েছে। তাহলে শেখ হাসিনাকেও ধন্যবাদ দিতে হবে যে এই যে লোকগুলাকে দিয়ে 15 বছর উনি বঙ্গবন্ধুর বন্দনা করাইতে পারছে, তাহলে শেখ হাসিনাও একটা লাল সালাম পাবে। শেখ হাসিনাকে লাল সালামটা আমি শেষে দিব, একটু আলোচনায় আসি। আমি চ্যালেঞ্জ করলাম এই যে বামপন্থী ছাত্র সংগঠন আছে বা ছাত্র দল আছে, আমি নিজে বড় গলা দিয়ে কথা বলি, নিজে আমরা বিগত 15 বছরে শেখ হাসিনা গুণগান করে একটা ফেসবুকে পোস্ট দিছি বা কোনো সমাবেশে বলেছি, কোনো সমাবেশ সিম্পোজিয়াম আলোচনা সভা কোনোখানে বলেছি, এটা কি কেউ দেখাইতে পারবেন? গত 15 বছর শেখ হাসিনারে এটা বলেছি যে আপনাকে আমার আম্মার মতো লাগে, আর জাতির পিতাকে আমরা সারা বিশ্বের মহামানব বানাইছি, কোনো বক্তব্য দিছি, এটা দেখাইতে পারবেন? তো কই, আমরা কেন ডাকলাম না? আমরা তো ডাকতে পারতাম, অফার ছিল, নীতি আদর্শ বিসর্জন দিয়া, এটা তো সম্ভব হয় নাই। তাহলে এখন কাজের কথা বলি। এখন হাসনাত সার্জিদ এই যে সমন্বয়করা এবং শিবিরেরা, এরা জানতো না যে শেখ হাসিনার সরকারের পতন হবে। ভিডিও আছে, সাদ্দাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম যখন জিজ্ঞেস করছে সার্জিস আন্দোলন আসবে, আন্দোলন যাবে, ছাত্রলীগ কিন্তু থাকবে। এই সাজ্জাদ আর হাসনাত বলতেছে কি, সার্জিস আর হাসনাত, ভাই এটা তো আপনাদেরও আন্দোলন, আমরা কি সরকারের পদত্যাগ চেয়েছি? আমরা যে কোটার জন্য লড়াই করতেছি, এটা তো আপনারাও লাভবান হইবেন, এটা তো কোটার আন্দোলন। সেখানে ডায়লগটা ওরা কিন্তু টোটাল একদম নিরাপদে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে শহীদ হয় নাই, আহতও হয় নাই। আমি তাদের ওই ডায়লগগুলো শুনছি। এই এখন যারা সমন্বয়করা বড় বড় কথা বলতেছে, বলছে জীবন দিয়ে দিব, আবার না আবার জীবন দিব বলতেছে হাসনাত। মানে একবার কি জীবন দিচ্ছে ওরা? হ্যাঁ, মানে আবারও জীবন দিব কথায় কথায় হুমকি দিচ্ছে। ওরা কি একবার মরছে? তাহলে আবারও জীবন দিব কিভাবে তারা? মানে আগে মরে নাই, এখন নতুন করে মরতে চাইছে। তো যাক, এখন কাজের কথা বলি। তারা টোটাল নিরাপদ ছিল। তারা বলছে যে আমরা কোটার আন্দোলন করতেছি ভাই, ছাত্রলীগ তোগোর জন্য করতেছি, সরকার পতনের আন্দোলন না। তারা নিরাপদে ছিল। তাহলে শেখ হাসিনা পতনটা হলো কিভাবে? 15 বছরের এই দেশের লক্ষ কোটি কোটি মানুষের এই সরকারের প্রতি এক এক গোষ্ঠীর এক এক কারণে, এই ছোট ভিডিওতে বলা যাবে না, এক এক গোষ্ঠীর এক এক কারণে এই সরকারের প্রতি ফেরাত ছিল, রাগ ছিল। তারাই যখন ছাত্রদের উপরে যে গুলি চালানো হইল, রক্তাক্ত হইল, ওই ছাত্রদের রক্ত দেখা সবাই রাস্তায় নেমে গেল। হাসনাত সার্জিদরা জানতো না সরকার পতন হবে, তারা তো কোটার আন্দোলন করতেছে এবং লাইন ক্লিয়ার রাখছে। সাদ্দাম ভাই, আমরা তো সরকার পতন চাই না, আমরা কোটা চাই। কিন্তু ওদের কথাই সরকার পতন হয় নাই। এই কোটি কোটি লক্ষ কোটি জনতা নেমে গেছে। ওই যে বললাম 15 বছরে সরকারের উপরে বিভিন্ন কারণে বিভিন্ন গোষ্ঠী ফেরাত ছিল। ভিডিও বড় হয়ে গেছে, আজকে না আর একটা ভিডিও করতেছি আমি, সেগুলো কি কারণ। এখন পরিশেষে আমি যে কথাগুলো বলতে চাই, যে এই যে চরমোনাই, এই যে হেফাজত, এই যে সার্জিদ, এই যে হাসনাত, এই যে নাহিদ, এই যে ওই যে আসিফ মাহমুদ, এই যে আইনমন্ত্রী হয়েছে, যে আইন আইন আইন, ও যে বঙ্গবন্ধুর প্রশংসা করিয়া, বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়িয়া যে রিভিউটা দিচ্ছে, তার ফেসবুকে দেখবেন নিচের দিকে গেলে এখনো আছে। পৃথিবীতে বলে
এইরকম আত্মজীবনী এই পৃথিবীতে আর কারো নাই, লিখতে পারেনি কেউ। বঙ্গবন্ধু লিখছে। কত বড় বেঈমানেরা, চিন্তা করে দেখেন। তাহলে এখন আমি যে কথাটা বলতে চাই, যে এই যে লোকগুলা 15 বছর শেখ হাসিনার গুণগান করছে, সেই লোকগুলা কিন্তু একদম অতি বিপ্লবী হয়ে গেছে। তারা চরম বিপ্লবী, এখন তারা চরম সাহসী। গত 15 বছর ছিল তারা কি ছাত্রলীগের দালাল, কেউ শেখ হাসিনার দালাল, কেউ আওয়ামী লীগের দালালি করে পিঠ বাঁচিয়ে চলছে তারা। তখন ওদের সাহস চলে গেছিল কোথায়? মাঙ্গে। তখন ওদের সাহস গেছিল কোথায়? মাঙ্গে। এখন তারা এই পট পরিবর্তন করে দিল। শেষের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ জনতা এসে পটটা পরিবর্তন করলো। ওরে ভাই রে ভাই, আমরা স্পষ্ট দেখতেছি যারা পট পরিবর্তন করলো তারা কিন্তু এখন নিশ্চুপ। কেন নিশ্চুপ তাও বলি। ঈশা খাঁ মানসিংহর যে তরবারি নিয়ে লড়াইটা, এই গল্পটা শুনছেন? ঈশা খাঁ মানসিংহ যুদ্ধ করতেছে তরবারি নিয়ে। মানসিংহর তরবারি ভেঙে গেছে। ঈশা খাঁ আবার তরবারি আইনে তাকে দিছে, যে নাও তোমার তরবারি ভেঙে গেছে, এটা ভালোটা নাও, নি আসো লড়াই করি। কিন্তু ওই সময় ও চাইলে কিন্তু মানসিংহকে হত্যা করতে পারতো, করে নাই। এইটাও যুদ্ধের রীতি একটা। 1 বছর হয়ে গেছে শেখ হাসিনা রেজিম চেঞ্জ, গণ অভ্যুত্থানে নেতৃত্ব পর্যায়ে সবাই দেশ থেকে পালাই গেছে। আর যারা তাদের এই গণ অভ্যুত্থানটা ঘটাইছে তারাও মোটামুটি সব আমরা নিশ্চুপ দেখতেছি, চুপ। কিন্তু যারা 15 বছর শেখ হাসিনাটা খাইছে, ছাত্রলীগে ছিল, আওয়ামী লীগে ছিল, দালালি করছে, এরা ভাই ডেঞ্জারাস বিপ্লবী হয়ে গেছে। তারা এখন বলতেছে কি 32 নম্বর ভাঙছে, কিন্তু এই অতি বিপ্লবীরা তারা, যারা মূল নায়ক এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা ঘটনা ঘটাইছে, শেখ হাসিনা ধরে দিছে, তারা এখন চুপ আছে কেন? আর শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ এদিকে এখন অতীত বিষয়। 1 বছর হয়ে গেছে, এদেরকে এখন গালাগালি করলে কি হবে ভাই? কেন? যারা যুদ্ধে পরাজিত সৈনিক, এদেরকে আমি সময় নষ্ট করব কেন? এদেরকে আমি গালাগালি করব কেন? আর এদের বিচার বলতে, যারা আওয়ামী লীগের দোষী আছে আইনগতভাবে বিচার হচ্ছে, বিচার হবে। আমরা তো এটা কে করবে? রাষ্ট্র করবে। আমরা রাষ্ট্রকে বলে দিচ্ছি যে আওয়ামী লীগের বিচার করো, এই তো বিচার চলছে। কিন্তু এরা এত অতি বিপ্লবী হয়েছে, যারা শেখ হাসিনাকে আম্মা ডাকছে, শেখ হাসিনাটা খাইছে, কেউ হলো গুপ্তভাবে ইয়াতে ছিল, আওয়ামী লীগে ছিল, গুপ্তভাবে এমনি প্রকাশ্যে দালালি করছে সব। কেউ টাকা নিয়ে দালালি করছে, কেউ জমি নিয়ে দালালি করছে। আমি তো নাম সব বলছি, এর আগে হেফাজত ইসলামের কথা বলছি, চরমনাই পীরের কথা বলছি, এই যে সমস্ত শিবির সব ঢুকে গেছিল ভিতরে, তাদের কথা বলতেছি। তারা তো সুযোগ সুবিধা ওই আমলে নিছে, কিন্তু তারা এখন এমন বিপ্লবী হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে এদের। এখন তারা বলতেছে গোপালগঞ্জের নামও তারা মিশিয়ে দিবে। একজন ইউটিউবার আছে, তার নামে একটা মামলা হয়েছে, দেশ থেকে পালাই গেছে। এইসব অতি বিপ্লবীরা কিন্তু 15 বছর ধরে ছাত্র দল জীবন দিয়ে আসতেছে, বামপন্থীরা মাইর খাইতেছে, ছাত্র ইউনিয়ন মাইর খাইতেছে, বিএনপির অসংখ্য লোক গুম হয়ে গেছে, জেলে শত শত মামলা নিয়ে। দেখেন তো শিবিরের কোন লোকটার নামে মামলা আছে? হাসিনের নামে কোনো মামলা আছে? সাজিসের নামে কোনো মামলা আছে? নাহিদের নামে কোনো মামলা আছে? তাদের নামে এই 15 বছরের কোনো টর্চার হয়েছে? তাদের বিরুদ্ধে কোনো টর্চারিং হয়েছে? তো শেখ হাসিনার আমলে মায়ের কোলে ছিল তারা সব। যারা শেখ হাসিনার কোলে ছিল, শেখ হাসিনার মা বলে মায়ের কোলে ছিল, তারা অতি বিপ্লবী হইয়া শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনতে হবে। বিচার তো বিচারের মনে হচ্ছে, শুধু তা না, গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। গোপালগঞ্জ থাকবে না, কোন আওয়ামী লীগার বাংলাদেশে থাকতে পারবে না।
খুঁজে খুঁজে তাদের বাড়িতে যে টাকা চান্দা দিতেছে। এরা আবার ওই ছাত্রলীগের সাথে থেকে চান্দাবাজি করে অভ্যাস হয়ে গেছে না এদের। আরে তারা অন্যায় করছে, গণঅভ্যুত্থান, তাদের কঠোর বিচার হবে। তোরা আবার তার বাড়ি 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 যে টাকা পয়সা নিতেছিস কেন? আমরা এখন কারো বাড়িতে যে টাকা পয়সাও নিতেছি না। আবার যারা এই বিপ্লবটা ঘটাইছে তারাও এগুলো চায় না, যে গোপালগঞ্জ উড়াইয়ে দাও, কোনো আওয়ামী লীগের থাকতে পারবো না, আওয়ামী লীগ নিষিদ্ধ। মানে এরা এত অতি বিপ্লবী হয়ে গেছে, এটাই আমাদের ভয় লাগতেছে যে এরা কি আবার কোনো গেম খেলতেছে কি? শেখ হাসিনার সাথে তো যোগাযোগ এদের আছেই, সরকারের সাথে যোগাযোগ আছেই। মানে অতি বিপ্লবী হলে তো আবার সমস্যা। এটা রিয়াকশন, নিউটনের থার্ড ল, অ্যাকশন টু রিয়াকশন। এটার একটা রিয়াকশনও আছে। আপনি বঙ্গবন্ধু ভাঙতেছেন বাড়ি, আবার আপনি গোপালগঞ্জ ভেঙে দিতেছেন, আবার করতেছেন আওয়ামী লীগের কোন লোক বাংলাদেশে থাকতে পারবে না, তাদের কোটি কোটি মানুষ এদেশে, কোটি 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 লোক, তাদের কয়েক কোটি লোক আওয়ামী লীগ। আবার তাদের বাড়ি টার্গেট করে বাড়ির ভিতরে যাইতেছেন, যে টাকা 10 লাখ আইনা আবার 50 লাখ আনতে যাইতেছেন, বিভিন্ন জায়গায় টাকা নিতেছেন। এগুলো করে তো বিপ্লবটারে আপনারা, এই অভ্যুত্থানটারে আপনারা ধ্বংস করে দিন। এখন জাতি আবার দেখতেছে এগুলো চাঁদাবাদ। তবে বলে দিন, জাতি এদেরকে ছিটকে চাঁদাবাজ হিসেবেই নিচ্ছে, বিপ্লব হিসেবে নাই। স্পষ্ট করে বলে দিলাম, এই শিবির, এই যেমন ভিসিও বললাম, এরকম প্রশাসনেও সব এভাবে ছিল, গুপ্তভাবে। মরে যাব, ছাত্র দলের অনেক মারা গেছে, শিবির হয় নাই, জয় বাংলা বলে নাই, জাতির পিতা বলে নাই। আমরা মরে গেছি, 15 বছর থাকছি। দেখান পারলে একটা দেখান যে শেখ হাসিনার গুণগান করছি, ডাইরেক্ট বিরোধে বলে গেছি, এখনো ইউনুসের বিরুদ্ধে বলতেছি, যেগুলো অন্যায় করতেছে বলছি। কিন্তু যারা এরকম, যাদের কোনো নীতি আদর্শ নাই, শেখ হাসিনার